খবর শুনছেন সিএম নিউজ টিভি চ্যানেল থেকে। আজ 23 জানুয়ারি শুক্রবার। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 25টি তাজা সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে হলে আমাদের এই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর ভিডিওতে একটি লাইক করতে একদমই ভুলবেন না। এসআইআর নিয়ে 26টা কবিতা লিখলেন মমতা। বইমেলার মঞ্চে ও মুখ্যমন্ত্রীর নিশানায় এজেন্সি কমিশন। এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, দাপুটে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর। পরপর ছুটির পরই দেশজুড়ে ধর্মঘট, মাসের শেষে টানা 5 দিন বন্ধ থাকবে ব্যাংক, চরম ভোগান্তির আশঙ্কা। ফারাক্কার পর ইটাহার, এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, হামলার অভিযোগ, জেলা শাসকের কাছ থেকে দ্রুত রিপোর্ট তলব কমিশনের। ভারতে বিশ্বকাপ খেলবে না বাংলাদেশ, বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিল বিসিবি, নেপথ্যে নিরাপত্তা সংক্রান্ত ঝুঁকি। ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান লক্ষ্মীবারে। এসআইআর এর শুনানি নিয়ে প্রবল চাপে মৃত্যু মহিলার, কাঁথিতে বিতর্কে টিএমসি বিজেপি। নো এসআইআর নো ভোট, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোড করাচ্ছে তৃণমূল, শ্রমিকের নিশানায় কমিশন। মুজিব থেকে সজীব, রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়, আস্থার ঠিকানা শেখ হাসিনা বলছে আওয়ামী লীগ। সর্বভারতীয় সভাপতি হওয়ার পর এই প্রথমবার পশ্চিমবঙ্গ সফরে নিতিন নবীন, তারপর আসবেন অমিত শাহ। বাংলার মনীষীদের নাম ভুলে অস্বস্তি, কেন্দ্রীয় নেতাদের বঙ্গ সংস্কৃতি শেখাতে শিক্ষক নিয়োগ করছে বিজেপি। ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব কাণ্ডে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খড়গহস্ত নির্বাচন কমিশন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ 6 মাস, টাকা চালু করার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ ময়নার মহিলারা। এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর, দাপুটে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে ফিরে। মানুষের বিপদ দেখে চুপ করে থাকলে একদিন নিজেকেও বিপদে পড়তে হবে, এসআইআর নিয়ে সরব মমতা। ডিজি পদে মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই, রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান লক্ষ্মীবারে। মুজিব থেকে সজীব, রব উঠেছে সোশ্যাল মিডিয়ায়, আস্থার ঠিকানা শেখ হাসিনা বলছে আওয়ামী লীগ। মুসলিমদের বহু বিবাহ বিজেপি কি এলাও করে দিল, মদনের প্রশ্নবাণে পাল্টা তীর রুদ্রনীলের। এসআইআর নিয়ে 26টা কবিতা লিখলেন মমতা। বইমেলার মঞ্চে ও মুখ্যমন্ত্রীর নিশানায় এজেন্সি কমিশন। এসআইআর শুনানিতে স্ত্রীকে তলব, দেশ ছাড়া হওয়ার আতঙ্কে চরম সিদ্ধান্ত ইটাহারের পৌরের। বিভিন্ন জেলায় ঘুরছেন, ভয়ে কলকাতা থাকছেন না অভিষেক, যদি ইডি কান ধরে তুলে নেয়, খোঁচা সুকান্তর। রাজ্যে পিছিয়ে যেতে পারে ভোট, এসআইআর নিয়ে আশঙ্কার পাশাপাশি হিরণের বিয়ে নিয়ে মন্তব্য দিলীপ ঘোষের। নিজের 65 বছর বয়সী মাকেও নোটিশ, প্রশাসনের বিচারে সেরা সেই বিএলও। জম্মু কাশ্মীরের ডোডায় 200 ফুট খাদে পড়ল সেনার গাড়ি, মৃত 10 জওয়ান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। বইমেলার মঞ্চে বিস্ফোরক মমতা, এসআইআর ইস্যুতে 26 বছরের 26 কবিতা, নিশানায় কমিশন এজেন্সি। কলকাতা আন্তর্জাতিক বইমেলার মঞ্চ থেকে ফের একবার রাজনৈতিক বার্তায় ঝাঁজ বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর ইস্যুকে কেন্দ্র করে তিনি জানালেন, আগামী 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে সাধারণ মানুষের ভোটাধিকার রক্ষার প্রতিবাদ হিসেবেই তিনি লিখেছেন 26টি কবিতা। মুখ্যমন্ত্রীর কথায়, এই কবিতাগুলি শুধুই সাহিত্য চর্চা নয়, বরং মানুষের কণ্ঠস্বর ও প্রতিবাদের ভাষা। বইমেলার মতো এক সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক মঞ্চ থেকে মমতা সরাসরি নিশানা করেন নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় এজেন্সিগুলিকে। তার অভিযোগ, এসআইআর শুনানির নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, নোটিশ পাঠিয়ে তলব করে হয়রানি করা হচ্ছে। বিশেষ করে সংখ্যালঘু, গরিব ও প্রান্তিক মানুষদের মধ্যে ইচ্ছাকৃতভাবে দেশ ছাড়া হওয়ার আতঙ্ক ছড়ানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে আমরা চুপ করে বসে থাকবো না। মানুষের বিপদ দেখেও যারা নীরব থাকে, একদিন সেই বিপদ তাদের কাছেও আসবে। তার কবিতাগুলিতে উঠে এসেছে গণতন্ত্র, অধিকার, ভয়মুক্ত সমাজ এবং প্রশাসনিক স্বচ্ছতার দাবি। রাজনৈতিক মহলের মতে বইমেলার মঞ্চ থেকে এই বার্তা দিয়ে মমতা একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে রাজনৈতিক লড়াইকে তীব্র করলেন, তেমনি ভোটের আগে আবেগী জনসংযোগেও জোর দিলেন। বিরোধীদের দাবি, কবিতার আড়ালে রাজনৈতিক চাপ তৈরি করাই মুখ্যমন্ত্রীর উদ্দেশ্য। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এটি মানুষের পাশে দাঁড়ানোর নৈতিক দায়বদ্ধতা। সব মিলিয়ে সাহিত্য ও রাজনীতির মেলবন্ধনে এসআইআর ইস্যুর নতুন মাত্রা পেল বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।
এসআইআর শুনানি কেন্দ্রে তাণ্ডব, দাপুটে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের। রাজ্যে এসআইআর শুনানি কেন্দ্র ঘিরে উত্তেজনা ক্রমে ভয়াবহ আকার নিচ্ছে। সাম্প্রতিক এক ঘটনায় একটি এসআইআর শুনানি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর ও বিশৃঙ্খলার অভিযোগ উঠেছে। প্রশাসনিক সূত্রে খবর, এই ঘটনায় দাপুটে এক তৃণমূল বিধায়কের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। অভিযোগ, শুনানি চলাকালীন ওই বিধায়ক ও তার অনুগামীরা কেন্দ্রে ঢুকে সরকারি কাজে বাধা দেন এবং কর্মীদের ভয় দেখান। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুনানি কেন্দ্রের আসবাবপত্র ভাঙচুর করা হয়, গুরুত্বপূর্ণ নথিপত্র ছড়িয়ে দেওয়া হয় এবং কর্মীদের উপর চাপ সৃষ্টি করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। ঘটনার পরেই বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসে। নির্বাচন কমিশন এই ঘটনায় অত্যন্ত কড়া মনোভাব নিয়েছে। কমিশনের তরফে স্পষ্ট জানানো হয়েছে, ভোটার তালিকার সংশোধন একটি সাংবিধানিক প্রক্রিয়া এবং সেখানে কোনো রাজনৈতিক হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। দলের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে অযথা হয়রানি করা হচ্ছিল। তার প্রতিবাদ জানাতে স্থানীয় মানুষ জড়ো হয়েছিলেন। তবে বিরোধীদের দাবি, শাসক দলের ক্ষমতার দাপটে এই প্রশাসনিক কাজ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, শাসক দলের বিধায়কের বিরুদ্ধে এফআইআর হওয়া রাজ্যের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা, যা নির্বাচন কমিশন ও রাজ্য সরকারের সম্পর্ককে আরও টানাপোড়েনের দিকে ঠেলে দিতে পারে। ফারাক্কার পর ইটাহারে অশান্তি, এসআইআর শুনানি কেন্দ্রে ভাঙচুর হামলা, রিপোর্ট তলব কমিশনের। ফারাক্কায় এসআইআর শুনানি কেন্দ্র ঘিরে অশান্তির ঘটনায় রেশ কাটতে না কাটতেই এবার উত্তর দিনাজপুরের ইটাহারে নতুন করে উত্তেজনা ছড়ালো। স্থানীয় সূত্রে জানা গেছে, এসআইআর শুনানি চলাকালীন একদল দুষ্কৃতী কেন্দ্রে ঢুকে ভাঙচুর চালায় এবং কর্মীদের হুমকি দেয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশকে মোতায়েন করা হয়। ঘটনার জেরে নির্বাচন কমিশন তাৎক্ষণিকভাবে নড়েচড়ে বসে। কমিশনের তরফে জেলা শাসকের কাছে দ্রুত ও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। কমিশন স্পষ্ট করে জানিয়েছে, ভোটার তালিকার সংশোধনের মতো গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় কোনো রকম বাধা বরদাস্ত করা হবে না। প্রশাসনিক সূত্রের দাবি, এই অশান্তির পেছনে রাজনৈতিক উস্কানি থাকতে পারে। বিরোধী দলগুলির অভিযোগ, শাসক দলের মদতেই একের পর এক জায়গায় এসআইআর শুনানি কেন্দ্র অশান্ত হচ্ছে। তাদের দাবি, এতে সাধারণ মানুষের মধ্যেও ভয় ও বিভ্রান্তি তৈরি হচ্ছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের বক্তব্য, সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত ক্ষোভকেই রাজনৈতিক রং দেওয়া হচ্ছে। দলের মতে, এসআইআর প্রক্রিয়ার নামে বহু জায়গায় প্রশাসনিক ত্রুটি ও অমানবিক আচরণ হয়েছে। তারই প্রতিবাদ এই অশান্তি। সব মিলিয়ে ফারাক্কার পর ইটাহারের ঘটনা প্রমাণ করছে যে এসআইআর ইস্যু ক্রমশ রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক সংঘাতের বিষয় হয়ে উঠেছে, যা 2026 সালের নির্বাচনের আগে পরিস্থিতিকে আরো উত্তপ্ত করতে পারে। ডিজি পদে মেয়াদ বাড়ছে না, লক্ষ্মীবারে রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান। পশ্চিমবঙ্গ পুলিশের ডিজি রাজীব কুমারের মেয়াদ বৃদ্ধি নিয়ে দীর্ঘদিনের জল্পনার অবসান হতে চলেছে। প্রশাসনিক সূত্রে জানা যাচ্ছে, রাজ্য পুলিশের শীর্ষ পদে তার মেয়াদ বাড়ার সম্ভাবনা প্রায় নেই। লক্ষ্মীবারেই হতে পারে রাজীব কুমারের বিদায়ী অনুষ্ঠান, এমনটাই ইঙ্গিত মিলেছে নবান্ন সূত্রে। নির্বাচন মুখে পুলিশের নেতৃত্ব বদল রাজ্য রাজনীতিতে গুরুত্বপূর্ণ তাৎপর্য বহন করছে বলেই মনে করছেন রাজনৈতিক ও প্রশাসনিক মহল। রাজীব কুমার দায়িত্ব নেওয়ার পর একাধিক গুরুত্বপূর্ণ পরিস্থিতি সামলেছেন। কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্য পুলিশের সংঘাত, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নির্বাচন সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে তার ভূমিকা বারবার শিরোনামে এসেছে। বিশেষ করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার সঙ্গে সংঘর্ষপূর্ণ সম্পর্ক রাজ্য রাজনীতিতে আলাদা মাত্রা যোগ করেছিল। ডিজি হিসেবে তার মেয়াদ শেষ হলে কে হবেন পরবর্তী পুলিশ প্রধান, তা নিয়েও জল্পনা তুঙ্গে। একাধিক সিনিয়র আইপিএস অফিসারের নাম উঠে আসছে আলোচনায়। তবে নির্বাচন কমিশনের নির্দেশ ও কেন্দ্রীয় পর্যবেক্ষণের কারণে এই নিয়োগ প্রক্রিয়া বিশেষ গুরুত্ব পাচ্ছে। বিরোধী দলগুলোর মতে, ডিজি বদল আসন্ন বিধানসভা নির্বাচনের আগে প্রশাসনিক ভারসাম্যে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে শাসক তৃণমূল কংগ্রেসের বক্তব্য, এটি সম্পূর্ণ প্রশাসনিক বিষয়, রাজনৈতিক রং দেওয়ার কোনো কারণ নেই। সব মিলিয়ে রাজীব কুমারের বিদায় শুধু এক পুলিশ আধিকারিকের অবসর নয়, বরং রাজ্য প্রশাসনের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সমাপ্তি বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এসআইআর শুনানি মানসিক চাপে মৃত্যু, কাঁথিতে তৃণমূল বিজেপির তীব্র চর্চা। পূর্ব মেদিনীপুরের কাঁথিতে এক মহিলার মৃত্যুকে ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। পরিবারের অভিযোগ, এসআইআর শুনানি সংক্রান্ত নোটিশ ও তলবের মানসিক চাপে ওই মহিলা ভেঙে পড়েছিলেন। শেষ পর্যন্ত তার মৃত্যু হয়, যা ঘিরে রাজ্য রাজনীতিতে শুরু হয়েছে তুমুল চর্চা। পরিবারের সদস্যদের দাবি, এসআইআর শুনানির জন্য বারবার হাজিরা দিতে বলা হচ্ছিল। প্রয়োজনীয় নথি নিয়ে সংশয়, নাগরিকত্ব সংক্রান্ত ভয় এবং প্রশাসনিক চাপ মিলিয়ে ওই মহিলা চরম মানসিক দুশ্চিন্তায় ভুগছিলেন। পরিবারের অভিযোগ, প্রশাসনের অসংবেদনশীল আচরণই এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী। এই ঘটনার পর তৃণমূল কংগ্রেস সরাসরি নির্বাচন কমিশন ও কেন্দ্রীয় সরকারের ভূমিকার দিকে আঙুল তুলেছে। শাসক দলের দাবি, এসআইআর প্রক্রিয়ার নামে সাধারণ মানুষকে ভয় দেখানো হচ্ছে, যার ফলেই এমন ঘটনা ঘটছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। অন্যদিকে বিজেপির দাবি, মৃত্যুর সঙ্গে এসআইআর প্রক্রিয়ার কোনো প্রত্যক্ষ যোগ নেই। বিজেপির বক্তব্য,
ঘটনাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে এবং প্রশাসনিক প্রক্রিয়াকে বদনাম করা হচ্ছে। এই ঘটনায় মানবাধিকার সংগঠন ও সমাজের বিভিন্ন স্তর থেকেও প্রশ্ন উঠেছে। ভোটার তালিকা সংশোধনের মতো প্রক্রিয়ায় কি আরো মানবিক পদ্ধতি প্রয়োজন নয়? বিষয়টি প্রশাসনিক তদন্তের দাবিও উঠছে। নো এসআইআর নো ভোট স্লোগান, বিএলওদের দিয়ে ভুল তথ্য আপলোডের অভিযোগ শ্রমিকের। এসআইআর ইস্যুতে রাজ্যের রাজনৈতিক সংঘাত আরো তীব্র হলো। বিজেপি নেতা শ্রমিক ভট্টাচার্য অভিযোগ তুলেছেন, তৃণমূল কংগ্রেস পরিকল্পিতভাবে বিএলওদের দিয়ে ভোটার তালিকায় ভুল তথ্য আপলোড করাচ্ছে। তার দাবি, এর উদ্দেশ্য একটাই, এসআইআর প্রক্রিয়াকে বিতর্কিত করা এবং পরে নো এসআইআর নো ভোট স্লোগান তুলে চাপ তৈরি করা। শ্রমিকের অভিযোগ অনুযায়ী একাধিক জায়গায় ভোটারদের তথ্য ইচ্ছাকৃতভাবে ভুলভাবে নথিভুক্ত করা হচ্ছে, ফলে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছেন এবং প্রশাসনিক প্রক্রিয়া প্রশ্নের মুখে পড়ছে। তিনি দাবি করেন, নির্বাচন কমিশন যদি অবিলম্বে হস্তক্ষেপ না করে তাহলে ভোটার তালিকার বিশ্বাসযোগ্যতা ক্ষতিগ্রস্ত হবে। এই অভিযোগের পর নির্বাচন কমিশন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখছে বলে জানিয়েছে। কমিশনের তরফে বলা হয়েছে, যদি কোনো রাজনৈতিক দল বা ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভোটার তালিকা সংশোধনে ভুল তথ্য দেয় তাহলে কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেস অবশ্য এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে। শাসক দলের বক্তব্য, এসআইআর প্রক্রিয়ার ত্রুটি ঢাকতেই বিজেপি এ ধরনের ভিত্তিহীন অভিযোগ তুলছে। তাদের দাবি, সাধারণ মানুষের প্রতিবাদকেই রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে দেখানো হচ্ছে। সব মিলিয়ে নো এসআইআর নো ভোট স্লোগানকে ঘিরে রাজ্যের রাজনৈতিক পারদ আরো চড়ল। 2026 সালের নির্বাচন যত এগোচ্ছে এসআইআর ইস্যু ততই রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে আসছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। ফারাক্কার বিডিও অফিসে তাণ্ডব, তৃণমূল বিধায়কের বিরুদ্ধে খড়গহস্ত কমিশন। ফারাক্কার বিডিও অফিসে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা যায়, অফিসে কর্মরত সরকারি কর্মীদের উপর দাপট দেখিয়েছিলেন তৃণমূলের এক বিধায়ক, যার ফলে প্রশাসনিক কার্যক্রম স্থগিত হয়ে যায়। অভিযোগ অনুসারে বিধায়ক এবং তার অনুসারীরা অফিসে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করেন, নথি এবং ফাইল ছড়িয়ে দেন এবং কর্মীদের ওপর হুমকি ধামকি প্রয়োগ করেন। ঘটনার পরে নির্বাচন কমিশন পরিস্থিতি নজরে নিয়ে দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন। কমিশন সূত্রে খবর, এ ধরনের হস্তক্ষেপ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতাকে বিপন্ন করতে পারে। কমিশন ইতিমধ্যেই জেলা শাসকের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে, যাতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া যায়। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এমন ঘটনা রোধ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তারা উল্লেখ করেছেন। স্থানীয় মানুষের অভিযোগ, ফারাক্কা এলাকার প্রশাসনিক কাজে বিধায়কের হস্তক্ষেপ দীর্ঘদিন ধরেই দেখা গেছে। তবে এই ঘটনা প্রশাসনের সামনে আনতে হলে ভোটারদের নিরাপত্তা এবং সরকারি কর্মকর্তাদের স্বাধীনতা বজায় রাখতে কমিশনকে সরাসরি হস্তক্ষেপ করতে হয়েছে। বিরোধী রাজনৈতিক দলগুলি এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। তাদের মতে, নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে এ ধরনের তাণ্ডব ভোটারদের আস্থা ক্ষুণ্ণ করে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার উপর প্রশ্ন তোলে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস দাবি করছে, এটি সাধারণ জনগণের স্বাভাবিক ক্ষোভ এবং কিছু স্থানীয় অসুবিধার কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়েছে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, ফারাক্কার ঘটনায় একটি বার্তা পাঠাচ্ছে যে রাজ্য নির্বাচন চলাকালীন সময়ে প্রশাসনিক বাধা এবং রাজনৈতিক হস্তক্ষেপ উভয়ই নির্বাচন কমিশনের পক্ষে বড় চ্যালেঞ্জ হতে পারে। তাই কমিশনের দ্রুত পদক্ষেপ রাজনৈতিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত প্রয়োজন। লক্ষ্মীর ভান্ডার বন্ধ 6 মাস, টাকা চালুর দাবিতে হাইকোর্টে ময়নার মহিলার। কলকাতার ময়না বাজারে দীর্ঘ 6 মাস ধরে বন্ধ রয়েছে লক্ষ্মী ভান্ডার, যা সরাসরি বহু সাধারণ মানুষ ও ব্যবসায়ীর দৈনন্দিন জীবনে প্রভাব ফেলেছে। সমস্যা সমাধানের জন্য বহু নারী গ্রাহক এবং স্থানীয় ব্যবসায়ী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। তারা দাবি করেছেন, দ্রুত সময়ের মধ্যে ব্যাংকটি পুনরায় চালু করা হোক এবং সাধারণ মানুষের অর্থ ও লেনদেনের সুবিধা ফিরিয়ে দেওয়া হোক। ময়নার মহিলাদের অভিযোগ, 6 মাস ধরে ব্যাংক বন্ধ থাকায় তাদের সঞ্চয়, ঋণ এবং দৈনন্দিন লেনদেনের কার্যক্রম সম্পূর্ণরূপে স্থবির হয়ে গেছে। এতে সামাজিক ও অর্থনৈতিক জীবনে বিশাল প্রভাব পড়েছে। বিশেষ করে গরিব ও প্রান্তিক মানুষদের পক্ষে নগদ অর্থের সহজলভ্যতা না থাকা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আইনি বিশেষজ্ঞরা বলছেন, হাইকোর্টে এই মামলার প্রেক্ষিতে দ্রুত অস্থায়ী আদেশ দেওয়া হতে পারে। আদালত ইতিমধ্যে সংশ্লিষ্ট ব্যাংক ও কর্তৃপক্ষকে ব্যাখ্যা দিতে নির্দেশ দিয়েছেন। আদালতের লক্ষ্য সাধারণ মানুষের অর্থনৈতিক স্বার্থ রক্ষা করা এবং ব্যাংকের কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রশাসনিক সমাধান নিশ্চিত করা। এই ঘটনায় রাজনৈতিক ও সামাজিক স্তরে বিভিন্ন সমালোচনা উঠেছে। বিরোধী দলগুলির মতে, সরকারি নজরদারির অভাবেই এমন দীর্ঘ সময় ধরে ব্যাংক বন্ধ থাকে। শাসক দল বলছে, এটি সম্পূর্ণ প্রশাসনিক ত্রুটি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ইতিমধ্যেই সমস্যার সমাধানের চেষ্টা করছে। বিশ্লেষকরা মনে করছেন, লক্ষ্মী ভান্ডারের এই দীর্ঘ বন্ধ থাকা ঘটনা অর্থনৈতিক স্বচ্ছতার পাশাপাশি রাজ্য প্রশাসনের কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে। দ্রুত কার্যক্রম ছাড়া সাধারণ মানুষের বিশ্বাসে ধাক্কা লাগতে পারে। 37 বছর ধরে ভারতে বাস, সিএতে নাগরিকত্ব পেয়ে মালদহের সত্যরঞ্জন বললেন, গুজবে কান দেবেন না। নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে রাজ্য জুড়ে বিতর্কের মধ্যেই মালদহের এক বাসিন্দার অভিজ্ঞতা নতুন করে আলোচনায়। মালদহের সত্যরঞ্জন দাস, যিনি গত 37 বছর ধরে ভারতে বসবাস করছেন, সম্প্রতি সিএর আওতায় ভারতীয় নাগরিকত্ব পেয়েছেন। নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়ে তিনি একটাই বার্তা দিলেন, গুজবে কান দেবেন না।
সত্যরঞ্জনের কথায় বহু বছর ধরে তিনি কার্যত ভারতেই নিজের জীবন গড়ে তুলেছেন। পরিবার, কাজ, সমাজ সবই এই দেশের সঙ্গে জড়িয়ে, কিন্তু নাগরিকত্বের কাগজ না থাকায় বহু ক্ষেত্রে সমস্যার মুখে পড়তে হয়েছে তাকে। সিএ কার্যকর হওয়ার পর আবেদন করেন এবং সমস্ত আইনি প্রক্রিয়া মেনে নাগরিকত্ব পান। তিনি জানান, সিএ নিয়ে অনেক ভয় দেখানো হয়েছিল, বলা হচ্ছিল মানুষকে দেশ ছাড়া করা হবে। বাস্তবে আমি দেখলাম আইনটা তাদের জন্যই যারা এতদিন অনিশ্চয়তার মধ্যে ছিলেন। তার দাবি, পুরো প্রক্রিয়াটাই স্বচ্ছ ছিল এবং কোথাও কোনো হয়রানির শিকার হতে হয়নি। সত্যরঞ্জনের বক্তব্যকে হাতিয়ার করে রাজ্য রাজনীতিতে নতুন করে তরজা শুরু হয়েছে। বিজেপি দাবি করেছে সিএ কোনোভাবেই কাউকে দেশ ছাড়া করার আইন নয়, বরং প্রকৃত শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার মানবিক উদ্যোগ। অন্যদিকে শাসক দল বলছে, ব্যক্তিগত অভিজ্ঞতার ভিত্তিতে পুরো আইনের মূল্যায়ন করা যায় না। স্থানীয় বাসিন্দাদের একাংশ সত্যরঞ্জনের অভিজ্ঞতাকে ইতিবাচক হিসেবে দেখলেও অনেকে এখনো বিভ্রান্ত। নাগরিকত্ব নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ভয় ও সংশয় রয়েছে তা দূর করতেই প্রশাসনের আরও সক্রিয় ভূমিকা প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সত্যরঞ্জনের মতে, আইন নিয়ে রাজনীতি হতেই পারে, কিন্তু সাধারণ মানুষকে ভয় দেখানো ঠিক নয়। আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি, সত্যটা জানা দরকার। আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। পুরুলিয়া থেকে বিজেপিকে হারানোর ডাক অভিষেকের। পুরুলিয়া সভা থেকে বিজেপিকে তীব্র আক্রমণ শানলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সরাসরি আঞ্চলিক আবেগকে সামনে এনে তার ঘোষণা, আমার মাটি সইবে না, ইউপি বিহার হইবে না। এই মন্তব্য ঘিরে রাজনৈতিক মহলে তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। সভায় অভিষেক বলেন, বাংলার সংস্কৃতি, ভাষা ও সামাজিক কাঠামো অন্য রাজ্যের সঙ্গে তুলনীয় নয়। তার অভিযোগ, বিজেপি বাংলায় উত্তরপ্রদেশ ও বিহারের রাজনৈতিক মডেল চাপিয়ে দিতে চাইছে। তিনি দাবি করেন, বাংলার মানুষ তা কোনোভাবেই মেনে নেবে না। অভিষেক আরো বলেন, বিজেপি মানেই ভয়, বিভাজন আর বুলডোজারের রাজনীতি। বাংলা শান্তির রাজ্য, এখানে সেই রাজনীতি চলবে না। তার বক্তব্যে স্পষ্ট ইঙ্গিত, 2026 সালের বিধানসভা ভোটকে সামনে রেখে তৃণমূল আঞ্চলিক পরিচয়কে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করতে চাইছে। এই সভা থেকেই বিজেপিকে পরাজিত করার ডাক দেন তিনি। কর্মীদের উদ্দেশ্যে বার্তা দেন, ভোটের আগে ঘরে ঘরে পৌঁছে সরকারের কাজ তুলে ধরতে হবে। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে বহিরাগত তত্ত্বকে আরো জোরালোভাবে প্রচার করার নির্দেশ দেন। বিজেপি পাল্টা কটাক্ষ করে বলেছে, অভিষেক বিভাজনের রাজনীতি করছেন। তাদের মতে, উন্নয়নের প্রশ্নে ব্যর্থ হয়েই তৃণমূল আঞ্চলিক আবেগে ভর করছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুরুলিয়ার মতো জেলায় এই ধরনের বক্তব্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ এখানেই বিজেপি ও তৃণমূলের লড়াই সবচেয়ে তীব্র। অভিষেকের এই ভাষণ আসন্ন ভোটের আগে রাজনৈতিক মেরুকরণ আরো বাড়াবে বলেই মনে করা হচ্ছে। ডিজিপি নিয়োগে 48 ঘন্টার মধ্যে নামের প্রস্তাব ইউপিএসসিকে পাঠাতে হবে, রাজ্যকে নির্দেশ ক্যাটের। পশ্চিমবঙ্গের ডিজিপি নিয়োগ নিয়ে প্রশাসনিক অচলাবস্থায় বড় নির্দেশ দিল সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের স্পষ্ট নির্দেশ। 48 ঘন্টার মধ্যে রাজ্য সরকারকে সম্ভাব্য প্রার্থীদের নামের প্রস্তাব ইউপিএসসির কাছে পাঠাতে হবে। বর্তমান ডিজিপির মেয়াদ ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি বিতর্ক চলছিল। অভিযোগ ছিল, সুপ্রিম কোর্টের নির্দেশিকা মেনে ডিজিপি নিয়োগ করা হয়নি। এই বিষয়ে ক্যাটে মামলা দায়ের হয়। শুনানিতে ক্যাট জানায়, আইন ও আদালতের নির্দেশ অমান্য করে কোনোভাবেই নিয়োগ চলতে পারে না। রাজ্যকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, নইলে প্রশাসনিক স্তরে অচলাবস্থা তৈরি হবে। সেই কারণেই 48 ঘন্টার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নির্দেশের ফলে নবান্নের তৎপরতা বেড়েছে। রাজ্যকে এখন দ্রুত সিনিয়র আইপিএস অফিসারদের তালিকা তৈরি করে ইউপিএসসিতে পাঠাতে হবে। ইউপিএসসি সেই তালিকা থেকে প্যানেল তৈরি করে রাজ্যকে পাঠাবে। তারপরই চূড়ান্ত নিয়োগ সম্ভব। বিরোধী দল এই নির্দেশকে রাজ্য সরকারের প্রশাসনিক ব্যর্থতা বলে কটাক্ষ করেছে। তাদের দাবি, আইন মেনে আগেই এই প্রক্রিয়া শুরু হওয়া উচিত ছিল। প্রশাসনিক মহলের মতে, এই নির্দেশ রাজ্য পুলিশ ব্যবস্থার ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ডিজিপি নিয়োগ নিয়ে অনিশ্চয়তা থাকলে আইন শৃঙ্খলা রক্ষার প্রশ্নেও প্রভাব পড়তে পারে। সব মিলিয়ে ক্যাটের এই নির্দেশ রাজ্য প্রশাসনের উপর চাপ অনেকটাই বাড়িয়ে দিল বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল। অপরাধী নয়, ধরা পড়ছেন সাক্ষীরাই। নন্দীগ্রামের গণধর্ষণ মামলায় তৃণমূলের নিশানায় শুভেন্দু সিপিআই। নন্দীগ্রামের বহু চর্চিত গণধর্ষণ মামলা ঘিরে ফের রাজনৈতিক উত্তাপ বাড়ল রাজ্যে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এই মামলায় প্রকৃত অপরাধীদের বদলে একের পর এক সাক্ষীকেই নিশানা করা হচ্ছে। সরাসরি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে শাসক দল। তৃণমূলের শীর্ষ নেতৃত্বের দাবি, ঘটনার পর থেকে যারা নির্যাতিতার পাশে দাঁড়িয়েছিলেন বা যারা ঘটনার প্রত্যক্ষদর্শী, তাদেরই একের পর এক তলব, জিজ্ঞাসাবাদ ও হেনস্থার মুখে পড়তে হচ্ছে। অথচ যাদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ, তাদের ক্ষেত্রে তদন্তের গতি অত্যন্ত ধীর। এই অবস্থায় তৃণমূলের বক্তব্য, এটা বিচার
বিচার নয় রাজনৈতিক প্রতিহিংসা। দলের মুখপাত্ররা আরও দাবি করেছেন, নন্দীগ্রাম শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ঘাঁটি হওয়ায় এই মামলাকে উদ্দেশ্য প্রণোদিতভাবে ভিন্ন খাতে বইয়ে দেওয়া হচ্ছে। সিবিআই নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, কেন্দ্রের ইশারায় কাজ করছে তদন্তকারী সংস্থা। অন্যদিকে বিজেপির পাল্টা দাবি, তৃণমূল তদন্তকে প্রভাবিত করতে চাইছে। বিজেপির বক্তব্য, যদি নির্দোষ হয় তবে তদন্তে ভয় কিসের? শুভেন্দু অধিকারী নিজেও দাবি করেছেন তিনি কোনোভাবেই তদন্তে হস্তক্ষেপ করেননি এবং সত্য প্রকাশ পেলে সব অভিযোগ মিথ্যে প্রমাণিত হবে। এই মামলাকে ঘিরে মানবাধিকার সংগঠনগুলিও উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে সাক্ষীদের নিরাপত্তা ও সম্মান রক্ষা করা অত্যন্ত জরুরি। তদন্তের নামে যদি সাক্ষীদের উপর চাপ তৈরি হয় তবে বিচার ব্যবস্থার উপর মানুষের আস্থা নষ্ট হবে। আইন বিশেষজ্ঞদের মতে এই মামলায় আদালতের নজরদারি আরও বাড়া প্রয়োজন, কারণ রাজনৈতিক চাপ থাকলে ন্যায় বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা থেকেই যায়। নন্দীগ্রামের এই মামলা এখন শুধু একটি অপরাধের তদন্ত নয়, বরং রাজ্য রাজনীতির অন্যতম বড় ইস্যুতে পরিণত হয়েছে।